সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শেরপুর ময়মনসিংহের পর নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হাজার হাজার মানুষ। কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতি 14,500 কোটি টাকা, ব্রিফিংয়ে সিপিডি। বরগুনায় দখল দূষণে অস্তিত্ব সংকটে খাগদন নদী, হুমকিতে কৃষি, যোগাযোগ ও ব্যবসা বাণিজ্য। টানা বৃষ্টি আর উজানের ঢলে শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এ পর্যন্ত শেরপুরে মারা গেছে 7 জন। তলিয়ে গেছে বহু এলাকা, পানিবন্দী হাজার হাজার মানুষ। শেরপুরের নালিতাবাড়ির অবস্থা বেশি নাজুক। আর ময়মনসিংহে ভারত সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। নতুন করে 4টি ইউনিয়নের 15টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যা কবলিত এলাকার মানুষ জীবন বাঁচাতে পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। এদিকে নেত্রকোনার কয়েকটি জায়গাতেও বন্যা দেখা দিয়েছে। শেরপুরের বন্যা পরিস্থিতির সবশেষ খবর নিয়ে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী মঞ্জুরুল হাসান। মঞ্জুরুল, শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? বিশেষ করে নালিতাবাড়ির খবর আমাদেরকে জানাবেন। উদ্ধার ও ত্রাণ তৎপরতা কি বেড়েছে আগের তুলনায়? অন করে রাখছো? মঞ্জুরুল, শুনতে পাচ্ছেন আমাকে? শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতি জানাবেন। উদ্ধার এবং ত্রাণ তৎপরতার বিষয়েও জানতে চাই সবশেষ তথ্য আপনার কাছে। বিশেষ করে নালিতাবাড়ির কি অবস্থা এখন? দর্শক, আপনাদেরকে যেমন শুরুতেই জানিয়েছি যে টানা বৃষ্টি আর উজানের ঢলে দেশের অনেক জেলায় এরই মধ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং অনেক জায়গায় আসলে অবনতিও ঘটেছে গত দুদিনে। শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এই পর্যন্ত শেরপুরে 7 জন মারা গেছে। টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে বিভিন্ন নদ নদীর পানি বেড়ে গেছে এবং নতুন নতুন এলাকাও প্লাবিত হয়েছে। হ্যাঁ, আমি শেরপুর জেলার যে 2টি উপজেলায় বন্যা পরিস্থিতি বর্তমান যে অবস্থা, বন্যার পানি নদীগুলিতে পানি একেবারে কমে গিয়েছে এবং এই পানি নিম্ন অঞ্চলের দিকে প্রবাহিত হয়েছে। নিম্ন অঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তবে আমি যে অঞ্চলটিতে রয়েছি এটা হচ্ছে ঝিনাইগাতি নালিতাবাড়ির একবারে উত্তর অঞ্চল এবং যেখানে দাঁড়িয়ে রয়েছে এখানে একটা সময় ব্যাপক পানি ছিল, প্রায় 10 থেকে 12 ফুট পানি ছিল। এখন বর্তমানে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিধ্বস্ত হয়ে গেছে অনেক ঘর বাড়ি, কাঁচা পাকা মাটির ঘর সহ অনেক ঘর বিধ্বস্ত হয়েছে এবং পথে বসে পড়েছে এখানকার অঞ্চলের যারা খেটে খাওয়া মানুষ ছিল এবং যারা ভূমিহীন মানুষ ছিল, যাদের থাকার একমাত্র এই বসত ঘরটি ছিল, তারা একেবারে পথে বসে পড়েছে। তারা ঘর বাড়ি হারিয়ে এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। একদিকে তাদের বাড়িঘর হারিয়েছে, আরেকদিকে খাবার সমস্যাও রয়েছে। এখানে শুকনো খাবার হিসেবে ত্রাণ সামগ্রী যা বিতরণ করা হয়েছিল, গত শুক্রবার থেকে এই অঞ্চলে বন্যার যে ভয়াবহতা রূপ দেখা গিয়েছিল, গতকাল থেকে এখানে আস্তে আস্তে পানি কমতে শুরু করে এখন বন্যার পানি একেবারেই কমে গিয়েছে। কমে যাওয়ার ফলে এখানে যে বিধ্বস্ত ঘর বাড়িগুলি আছে এবং আবাদি জমিগুলি রয়েছে এটি খুব কঠিন অবস্থায় রয়েছে এবং অনেক আবাদ নষ্ট হয়েছে। কৃষি অফিসের তথ্য মতে আমরা যেটা পেয়েছি, এই শেরপুরের নালিতাবাড়ি উপজেলা 23,000 হেক্টর আবাদি জমির মধ্যে 21,000 হেক্টর আবাদি জমি বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল। তবে উত্তর অঞ্চলের যে সকল জমিগুলি রয়েছে এই জমিগুলি কিছুটা রক্ষা পেয়েছে। সেখান থেকে বন্যার পানি নেমে নিম্ন অঞ্চলের দিকে প্রবাহিত হয়েছে। এখানে যে বেকিকুড়া গ্রামটি রয়েছে এখানে অনেক মানুষ
ঘর হারিয়েছেন। বেকুকুড়া গ্রামের আতাবার সহ মকবুল মিয়া, মুবারক, শাহজাহান, আনোয়ার সহ বাতকুচি গ্রামের রাজ্জাক রহমান, হজরত হামিদুল সহ সাজিদুল সহ অনেকেই বাড়িঘর হারিয়ে একেবারে পথে বসে পড়েছেন এবং তারা নিঃস্ব অবস্থায় দিন যাপন করতেছেন। আমার কাছে এই ছিল শেরপুরের ঝিনাইগাতি এবং নালিতাবাড়ির সর্বশেষ তথ্য। শেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মঞ্জুরুল হাসান। নেত্রকোনার বন্যা পরিস্থিতির খবর জানবো এবার সহকর্মী জিয়াউর রহমানের কাছ থেকে। তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। জিয়া, নেত্রকোনায় কোন কোন এলাকা প্লাবিত হয়েছে জানাবেন, কত সংখ্যক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন? দোলা, আপনি যেমনটি বলছিলেন নেত্রকোনা জেলায় বন্যা পরিস্থিতি সর্বশেষ তথ্য আমি যদি জানাতে চাই, এই নেত্রকোনা জেলার 3টি উপজেলার অন্তত 9টি ইউনিয়নের 25,000-এরও বেশি মানুষ কিন্তু এখন পর্যন্ত পানিবন্দী হয়ে পড়েছেন। এবং নেত্রকোনা জেলার যে প্রধান নদ নদীগুলো রয়েছে সেই সব নদ নদীর পানি কিন্তু ক্রমাগতভাবে বেড়েই যাচ্ছে, যে কারণে নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। আপনাদেরকে যদি একটু জানাতে চাই যে নেত্রকোনার যে প্রধান একটি নদী রয়েছে কংস, সেই কংস নদীর পানি কিন্তু আজকে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে নেত্রকোনার যে দুর্গাপুর এবং কলমাকান্দা উপজেলা, এই দুটি উপজেলা একেবারেই ভারতের মেঘালয়ের সাথে লাগোয়া হওয়ায় ভারতের যে মেঘালয় এবং চেরাপুঞ্জিতে ভারী বর্ষণ হলেই সেই পানি কিন্তু আমাদের এই অঞ্চলে এসে এখানে বন্যার সৃষ্টি হয়। তো এখন পর্যন্ত হতাহতের তেমন কোনো বিষয় আমরা তথ্য পাইনি। তবে এই যে যারা পানিবন্দী মানুষ রয়েছেন তারা কিন্তু অত্যন্ত কষ্ট করে তারা ঘর থেকে বেরোতে পারছেন না। অনেকের ঘরে পানি ঢুকে পড়েছে। গ্রামীণ যে রাস্তাঘাট নিম্নাঞ্চলে একেবারে প্লাবিত হয়েছে। বিশেষ করে রূপা আমন ধানের ফসল, মৌসুমী বিভিন্ন সবজি বীজ একেবারেই পানিতে তলিয়ে গেছে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে জেলা প্রশাসন কিন্তু এই বন্যা মোকাবেলায় তারা সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছেন এবং বিভিন্ন জায়গায় তারা ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। পাশাপাশি আরেকটি তথ্য যদি জানাই যে এইসব অঞ্চলের অন্তত অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এই বন্যার পানির কারণে বন্ধ হয়ে গেছে। এই প্রতিষ্ঠানগুলো কিন্তু প্লাবিত হয়েছে। শিক্ষার্থীরা ঘরে বসে আছে। বিশেষ করে গবাদি পশু এবং পাখি নিয়ে এই পানিবন্দী মানুষজন চরম বেকায়দা রয়েছে। অনেকেই কিন্তু বাড়ির পাশে রাস্তার উঁচু জায়গায় কিংবা ব্রিজে তারা আশ্রয় নিয়েছেন এসব গবাদি পশু নিয়ে। গবাদি পশুর খাদ্য সংকট রয়েছে প্রকট। তো এই সর্বশেষ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে কি পরিমাণে রূপা আমন ধান কিংবা সবজির ক্ষেত পানিতে নিমজ্জিত হয়েছে তারা তা আমাদেরকে এখনো নিশ্চিত করে জানাতে পারেননি। তারা সে বিষয়টি জানাবেন। পাশাপাশি এই যে জেলা প্রশাসন তাদের যে উদ্যোগ এবং সেনাবাহিনী, বিজিবি তারাও কিন্তু বন্যার্ত মানুষের পাশে তারা আছেন বলে আমাদেরকে বন্যা দুর্গতরা জানিয়েছেন। এবং তাদের দাবি তাদের শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির ট্যাবলেট কিন্তু খুবই জরুরি। এটি যেন আরো বেশি করে তাদের মধ্যে পৌঁছে দেওয়া হয়। এবং কিছু কিছু বাড়িতে দেখেছি আমি যে তারা কিন্তু বাড়িতে থাকতে পারছেন না, ঘরে রান্না করে পানি উঠে গেছে, তারা বাড়ি ছেড়ে আত্মীয় স্বজনের বাড়িতে কিংবা আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন। অনেক রাস্তার উপর দিয়ে কিন্তু হাঁটু পানির উপর কোমর পানি পর্যন্ত হয়ে গেছে। তো আজকে সারা দিনেই কিন্তু নেত্রকোনা অঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাত ছিল না। তারপরেও কিন্তু কংসের পানি সহ অন্যান্য নদীগুলোর পানি বেড়েই চলেছে। এর কারণ হলো এই যে ভারতের মেঘালয়ের যে ঢল, সেই ঢলের কারণে কিন্তু এই নদীগুলোর পানি বাড়ার কারণে নেত্রকোনায় বন্যা দেখা দিয়েছে। নেত্রকোনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াউর রহমান। এবার জানবো ময়মনসিংহের বন্যা পরিস্থিতির খবর। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ময়মনসিংহে বন্যা পরিস্থিতির খবর তো আপনি দিনভরই আমাদেরকে জানিয়েছেন। জরুরি সেবা বিঘ্নিত হচ্ছে কিনা জানাবেন, যোগাযোগ ব্যবস্থা কেমন এবং আশ্রয় কেন্দ্রে কত সংখ্যক মানুষ আশ্রয় নিয়েছেন? দোলা, আজকে সারাদিনই বন্যা দুর্গত এলাকায় বিভিন্ন এলাকায় আমি ঘুরেছি। দিন শেষে একটি স্বস্তির খবর আপনাকে দিতে চাই যে দুপুর থেকে হালুয়াঘাট এবং ধোবাউড়ায় আর বৃষ্টিপাত হয়নি। দুপুর থেকে বিকেল থেকে আমরা কিন্তু সূর্যের মুখ দেখতে পেয়েছি। অর্থাৎ এই সূর্যের আলো ওঠার পর এই অঞ্চলের মানুষের মধ্যে কিন্তু একটি আশা তৈরি হয়েছে। আসলে বৃষ্টি না হলে পানির বাড়বে না এরকমটা তারা মনে করছেন। তারা কিছুটা স্বস্তি বোধ করছেন। এই বিষয়টি আপনাকে শুরুতেই জানিয়ে রাখি। তবে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটি আসলে আর পোষাবার নয় বলেও তারা বলেছেন যে আসলে আকস্মিক এই বন্যায় এই দুইটি উপজেলার
প্রধান প্রধান সড়ক ছাড়া প্রায় সবগুলো সড়কই কিন্তু পানির নিচে নিমজ্জিত। সড়কের উপরে আমরা দেখেছি হাঁটু পানি, কোমর পানি পর্যন্ত হয়েছে। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা কথা বলতে গেলে এইখানে এটা খুবই বিপর্যয় একটা নেমে এসেছে যোগাযোগে। কারণ আমি এর আগের সংবাদেও বলেছিলাম যে এই উপজেলাতে আসলে নিয়মিত বন্যা না হওয়ার কারণে এই উপজেলার মানুষজনের যে বন্যা মোকাবেলার প্রস্তুতি সেটি ছিল না। বিশেষ করে তাদের পানিপথে চলাচলের জন্য কোনো নৌকা বা অন্য যে বাহন সেগুলোও কিন্তু ছিল না। এজন্য আসলে তারা অনেকেই গলা পর্যন্ত পানি ডুবিয়ে তারা নিরাপদ আশ্রয়ে এসেছেন। এছাড়াও তাদের গবাদি পশুদেরকে দড়ি বেঁধে টেনে তারা নিরাপদ স্থানে নিয়ে আসার চেষ্টা করেছেন। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে আমি বেলা শেষে আমি প্রশাসনের সাথে কথা বলেছিলাম। তারা বলেছেন যে আসলে পানি যেহেতু বৃষ্টি যেহেতু হচ্ছে না, সেক্ষেত্রে পানি আর বাড়ার সম্ভাবনা নেই। উজান থেকে পানির যে ঢল ছিল সেটাও কিছুটা কমে এসেছে এবং তবু তাদের প্রস্তুতির শেষ নেই। তারা তাদের বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি তারা রেখেছেন এবং আমাদেরকে জানিয়েছেন যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটির তালিকা তারা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন এবং যারা এখন এই অবস্থায় আছেন আসলে যাদের ঘরে খাবার নেই বা যারা বিভিন্ন সংকটে ভুগছেন তাদের সংকট মোকাবেলায় তারা কাজ করছেন। ইতিমধ্যেই তারা আমাদেরকে জানিয়েছেন 10,000 মেট্রিক টন তারা খাবার ইতিমধ্যে তারা বিতরণ শুরু করেছেন। এছাড়া রান্না করা খাবারও বিতরণ করছেন এবং তাদের স্বেচ্ছাসেবী টিম, পুলিশ, সেনাবাহিনী এবং লাইফ সেভিং ফোর্স অর্থাৎ ফায়ার সার্ভিসের সদস্যরাও কিন্তু আসলে তারা কাজ করছেন এই উদ্ধারে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় এই বন্যা পরিস্থিতি মোকাবেলা করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। দোলা, এই ছিল আমার কাছে ময়মনসিংহের বন্যার সর্বশেষ পরিস্থিতি। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। গত আগস্টের বন্যায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার ব্রিফিংয়ে তথ্য জানায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সবচেয়ে বেশি 4,191 কোটি টাকার ক্ষতি হয়েছে নোয়াখালীতে। গবেষণা সংস্থাটি বলছে ত্রাণ বিতরণে ছিল সমন্বয়হীনতা। আগস্টে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষ। এতে 74 জনের প্রাণহানি ঘটে, আহত হন অসংখ্য মানুষ। কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর সহ সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতি ও পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে রবিবার রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিডি। ক্ষতিগ্রস্ত 11টি জেলায় কৃষি, বাসস্থান, রাস্তাঘাট ও সামগ্রিক অবকাঠামোর ক্ষতির উপর ভিত্তি করে আর্থিক ক্ষতির হিসাব তুলে ধরে সংস্থাটি। আমাদের 14,421 কোটি টাকা, যেটা কিনা ডলারের অঙ্কে $1.2 বিলিয়ন, এবং যদি এটাকে আমরা জিডিপির সাথে তুলনা করি সেটা চলতি 2025 অর্থ বছরের জিডিপির 0.26%, যেটা কিনা নেহায়েত কম নয়। ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা ছিল বলেও জানায় সিপিডি। বাংলাদেশ আগামীতে আরও অনেক বেশি সংখ্যক এই ধরনের দুর্যোগের মধ্যে পড়বে। এই বাস্তবতাটাকে মেনে আমাদের আগামী দিনের দুর্যোগ মোকাবেলার কার্যক্রম সাজাতে হবে। গবেষণা সংস্থাটির তথ্য মতে এই বন্যায় সরকারি খাতের চেয়ে ব্যক্তি খাত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার পরিমাণ $636 মিলিয়ন। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। দখল আর দূষণে হারিয়ে যাচ্ছে বরগুনার ঐতিহ্যবাহী খাগদন নদী। হুমকির মুখে পড়েছে জেলার কৃষি, যোগাযোগ ব্যবস্থা ও ব্যবসা বাণিজ্য। বরগুনা শহরকে দ্বিখণ্ডিত করে প্রমত্তা, বিষখালী ও বরিশর নদীকে যুক্ত করেছে ঐতিহ্যবাহী খাগদন নদী। দখল ও বর্জ্য ফেলায় প্রাণ হারিয়েছে 18 কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীটি। ময়লা আবর্জনা ফালাইয়া ভরিয়ে ফেলাইছে। নদীর অনেক বড় ছিল, আমাদের লঞ্চ 2-3টা আসা যাওয়া করতে, এখন আস্তে আস্তে 2 পার দিয়ে ভরিয়ে দিতেছে, দখল করে নিতে আছে। এত প্রশাসন দখল করছে সব, মানে এরা ভরে যায়, এরা দখল করে। অবৈধ দখলদারদের তালিকা করে উচ্ছেদ কার্যক্রম শুরু এবং নদীর সীমানা নির্ধারণের দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো। প্রতি বছর এখানে ড্রেজিং এর নামে লুটপাট হয়। আমরা চাই এই খাগদন নদী অবৈধ দখলমুক্ত হবে এবং এটি খনন করে পায়রা এবং বিষখালীর সাথে এর সংযোগ স্থাপন করা হবে। দখলদাররা সতর্ক না হলে দ্রুত উচ্ছেদ কার্যক্রম শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক। যে অবৈধ দখল এবং যে ময়লা আবর্জনা ফেলে যে নদীর সৌন্দর্য এবং নদীর নাব্যতা নষ্ট করছে, সেটার বিরুদ্ধে আমাদের ভ্রাম্যমাণ আদালত, অর্থাৎ আমাদের যে আইনে যে কাঠামো আছে সেই কাঠামোর মধ্যে থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে
আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। বরগুনার সাথে অন্য জেলার নৌযোগাযোগের একমাত্র পথ এই খাকদন নদী। এটি ক্ষতিগ্রস্ত হলে হুমকিতে পড়বে পরিবেশ, প্রকৃতি ও ব্যবসা বাণিজ্য। দীপ্ত, বার্তা কক্ষ। ছাত্র জনতার আন্দোলনে আহতদের বিনামূল্যে হুইল চেয়ার দেওয়া হচ্ছে। এজন্য $5 মিলিয়ন সহায়তা পাওয়ার চেষ্টা চলছে। ছাত্র জনতার আন্দোলনে এখন পর্যন্ত 105 জন শিশু নিহতের তথ্য পেয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। নিহতদের প্রত্যেককে কাল সোমবার 50,000 টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। রবিবার সচিবালয়ে গত 2 মাসের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি তথ্য জানান। বলেন, আন্দোলনে প্রতিবন্ধী হওয়া মানুষকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিনামূল্যে হুইল চেয়ার দেওয়া হবে। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। টানা 3 মাসের বেশি সময় বন্ধ থাকার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে। শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাসে ফিরেছে প্রাণচাঞ্চল্য। দেশের দ্বিতীয় বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নানা আন্দোলন সংগ্রামের জেরে গত 1 জুলাই থেকে বন্ধ ছিল। মুক্ত ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করতে পেরে আনন্দিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 27,000। এর মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী 22 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্যাম্পাসে যায়। ক্লাস শুরুর প্রথম দিন প্রিয় ক্যাম্পাসে ফিরতে পেরে উৎফুল্ল শিক্ষার্থীরা। ক্লাস শুরুর 2 দিন আগে হলগুলোতে শিক্ষার্থীদের মাঝে সিট বরাদ্দ দেওয়া হয়। 48 ঘন্টার মধ্যে অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ না দিলে কঠোর কর্মসূচি দেবে বলে জানিয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালনকালে এমন ঘোষণা দেন তারা। এই সময় তারা বলেন, প্রতিষ্ঠার 29 বছর পরও কেন অন্য বিশ্ববিদ্যালয় থেকে ভিসি নিয়োগ দেওয়া হবে? বিশ্ববিদ্যালয়েই যোগ্য এবং অভিজ্ঞ শিক্ষক রয়েছেন, সেখান থেকেই ভিসি নিয়োগ দিতে হবে। অন্যথায় বাইরের ভিসি মেনে নেওয়া হবে না বলে জানান শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, অন্য বিশ্ববিদ্যালয় থেকে ভিসি আসলে প্রতিষ্ঠানের স্বার্থ পরিপন্থী কাজ করে, উন্নয়ন ব্যাহত হয়। প্রায় 2 বছর পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। রবিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তিনি জানান, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে নিঃশ্বাস নিতে পেরে 71-এর 16 ডিসেম্বরের মতো অনুভূতি হচ্ছে। তিনি বলেন যে উদ্দেশ্যে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে তা ধরে রাখতে হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে টুকু বলেন, রাষ্ট্র সংস্কারে 31 দফা দাবি জানিয়েছে বিএনপি। বিমানবন্দর থেকে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান ইকবাল হাসান মাহমুদ টুকু। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরীকে মুন্সিগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে সকাল 10টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে হাজারো মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। পরে সাবেক রাষ্ট্রপতির মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি মজিদপুর দয়হাটা গ্রামে। সেখানে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গত 13 জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক QM বদরুদ্দোজা চৌধুরী। নওগাঁয় বাড়ছে বস্তায় আদা চাষ। বালি, ছাই ও জৈব সারের মিশ্রণে কম খরচে অধিক ফলন পাওয়ায় এই পদ্ধতির চাষাবাদে ঝুঁকছেন কৃষকরা। পতিত জমিতে বস্তায় আদা চাষ করে লাভবান হচ্ছেন অনেকে। নওগাঁর রানীগঞ্জ উপজেলার আবাদপুকুর এলাকার শৌখিন কৃষক জামিল হোসেনের পতিত জমিতে 1400 বস্তার সারি সারি আদার গাছ শোভা পাচ্ছে। প্রতি বস্তায় আদা লাগানো থেকে শুরু করে আদা তোলা পর্যন্ত আনুমানিক 37 থেকে 40 টাকা খরচ হয়েছে। এখানে আশা রাখছি যে এখানে আমার মোটামুটি 3 লাখ টাকার মতো বিক্রি হবে। তো আগামীতে চিন্তা ভাবনা আছে আমি আরো বড় পরিসরে এমনকি 5000 বস্তা করার চিন্তা ভাবনা আছে। এ পদ্ধতিতে রোগবালাই অনেক কম, তাই সারও লাগে কম। প্রতি বস্তা থেকে ফলন হয় প্রায় 1 কেজি। আমরা সামনের দিনে এই বস্তায় আদা লাগানোর জন্য উদ্বুদ্ধ হচ্ছি।
আমরা তো কখনোই বস্তায় আমরা আদার চাষ দেখিনি। যাই হোক, এখানে দেখে খুব ভালো লাগলো। মানে এই আদাটা এইভাবে ফলন করলে আশা করা যায় দেশের আদার যে একটা ঘাটতি, এই ঘাটতিটা পূরণ হবে। আদা চাষ করে আমাদের অভাব পূরণ করতে পারবে এবং বাজারজাতের মাধ্যমে আমরা সহায়তা পাবো। চলতি মৌসুমে নওগাঁয় প্রায় 22,000 কৃষক 3,83,000 বস্তায় আদা চাষ করছেন। যেসব উপজেলাগুলোতে আমের বাগান বেশি স্থাপিত হয়েছে সেই সকল জায়গা, বিশেষ করে পোরশা, সাপাহার, পত্নীতলা, নিয়ামতপুর, মান্দা, বদলগাছি উপজেলায় ব্যাপকভাবে এই চাষ সম্প্রসারণ হচ্ছে। নওগাঁয় এবছর আদা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 283 মেট্রিক টন। দীপ্ত বার্তা কক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। শেরপুর ময়মনসিংহের পর নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হাজার হাজার মানুষ। কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতি 14,500 কোটি টাকা, ব্রিফিংয়ে সিপিডি। বরগুনায় দখল দূষণে অস্তিত্ব সংকটে খাগদন নদী, হুমকিতে কৃষি, যোগাযোগ ও ব্যবসা বাণিজ্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টা 50 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।